মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় বাতিল করেছেন হাইকোর্ট। সকালে এসব মামলা বাতিল করে উচ্চ আদালত। নিশ্চিত তাইজুলকে ফাঁসিতে ঝুলাইতে লিখে রাখেন। আমি মানুষ ছোট, আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলে দিচ্ছি, লিখে রাখেন তাইজুলকে ফাঁসিতে ঝুলাইতে। শেখ হাসিনার বিরুদ্ধে কথিত ফাঁসির রায় নিশ্চিত করার পাশাপাশি তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকার উপরে অবৈধ বাণিজ্য করেছেন। শোনা যাচ্ছে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করছেন বা ইতিমধ্যে পালিয়েও গিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় যে সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থের বিনিময়ে সাজানো নাটক ছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার। আমি একটা কথা শুধু বলতে চাই, এই ট্রাইব্যুনালের যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানি শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। শুধু একটা আদালত গঠন করা হবে, একটা স্পেশাল আদালত গঠন করা হবে, যে আদালতে ডেভিল ইনুস সহ ওর সকল উপদেষ্টাগণদের রাষ্ট্রদ্রোহের বিচার হবে। ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কার্যক্রম প্রায় শেষ করে ফেলছেন। লীগ আতঙ্কে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতেরা, নাসিরউদ্দিনদের মাথা মুথা ঘুরে গেছে। তারা তো ব্যাপকভাবে চিন্তিত, কারণ তারা তো আওয়ামী লীগকে একেবারে কি বলে আতঙ্ক না জমের মতো ভয় করে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনার বিরুদ্ধে কথিত ফাঁসির রায় নিশ্চিত করার পাশাপাশি তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকার উপরে অবৈধ বাণিজ্য করেছেন। তথাকথিত বিপ্লব এবং সংস্কারের নামে গঠিত বিচারিক মঞ্চটি মূলত পরিণত হয়েছিল একটি পুরোদস্তুর ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে বিচার বিক্রি হয়েছে চড়া দামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির ভয়াবহ অভিযোগগুলো বাংলাদেশের বিচারিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র কয়েক মাস আগে যে ব্যক্তিকে ন্যায় বিচারের প্রতীক হিসাবে উপস্থাপন করে শেখ হাসিনা সহ সাবেক সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, আজ তার বিরুদ্ধেই সেটেলিং বাণিজ্য, রাজসাক্ষী নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খোদ প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ যে বোমা ফাটিয়েছেন তা প্রমাণ করছে যে এই ট্রাইব্যুনালটি মূলত একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত আখের গোছানোর হাতিয়ারে পরিণত হয়েছিল। সুলতান মাহমুদের অভিযোগ অনুযায়ী তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের মেশিনে রূপান্তরিত করেছিল। বিশেষ করে আশুলিয়ায় লাশ পোড়ানোর মতো লোমহর্ষক ঘটনার আসামিদের বাঁচাতে টাকার বিনিময়ে যে জঘন্য খেলার আশ্রয় নেওয়া হয়েছে তা গা শিউরে ওঠার মতো। অভিযোগের তীর সরাসরি বিদ্ধ হয়েছে বা বিদ্ধ করানো হয়েছে তাজুল ইসলাম এবং তার সহযোগী আইনজীবী শিশির মনিরের দিকে। বলা হচ্ছে ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে তারা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বানানোর নাটক সাজিয়েছিলেন। এর নেপথ্যে ছিল বিশাল অঙ্কের অর্থের লেনদেন। একজন সাবেক পুলিশ প্রধান যার বিরুদ্ধে হত্যা এবং গণহত্যার গুরুতর অভিযোগ রয়েছে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে রাজসাক্ষী বানিয়ে লঘুদণ্ড বা দায় মুক্তি দেওয়ার এই প্রক্রিয়া কি শুধু আইনি কৌশল, নাকি এর পেছনে ছিল শত শত কোটি টাকার গোপন সমঝোতা? বলা হচ্ছে 1000 কোটি টাকার লেনদেন হয়েছে। প্রসিকিউটর সুলতান মাহমুদ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার আসামি SI আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার সময় ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী MH তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। সেই ব্যাগে কি ছিল তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে দেখা গেল সেই SI আফজালুলকে রাজসাক্ষী করা হলো এবং চূড়ান্ত রায়ে তিনি খালাস পেয়ে গেলেন। অর্থাৎ টাকার বিনিময়ে অপরাধীকে নির্দোষ সাজিয়ে ছেড়ে দেওয়া হলো। আর এই পুরো প্রক্রিয়ায় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে তাজুল সিন্ডিকেট। তার মানে তাজুল সিন্ডিকেট যদি আইজিপি মামুনকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ান, রাজসাক্ষী করান এবং সেজন্য টাকাও নিয়ে থাকেন, তাহলে এই পুরো মামলাটা তো আসলে সাজানো এবং ভয়ঙ্করভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্যই করা হয়েছিল। তাহলে এই মামলা যদি কখনো চ্যালেঞ্জ হয়, এই মামলাকে চ্যালেঞ্জ করা হবেই। এই মামলা চ্যালেঞ্জ হলে টিকবে না। তার মানে এই পুরো প্রসিকিউশন, পুরো আইসিটি ট্রাইব্যুনাল একটা ভয়াবহ ফার্স নয়? আসলে বিষয়টি আপনি যত ভাববেন ততই আপনাকে আশ্চর্য করবে। বিষয়টি কেবল একজন পুলিশ কর্মকর্তার খালাস পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রশ্নবিদ্ধ করছে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়কে। যে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টাকার বিনিময়ে সাক্ষ্য প্রমাণ পাল্টে ফেলতে পারেন, আসামিকে সাক্ষী বানাতে পারেন এবং ভিডিও ফুটেজ গুলি করার নির্দেশদাতা পুলিশ কর্মকর্তাকে আসামি না করে উল্টো সাক্ষী হিসাবে আদালতে হাজির করতে পারেন, সেই ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা বলে আর তো কিছু থাকার কথা নয়, তাই না?
চানখারপুলের মামলায় এসআই আশরাফুল গুলি করার নির্দেশ দিচ্ছেন এমন ভিডিও প্রকাশ পাওয়ার পরেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। এর মানে পরিষ্কার, তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট বেছে বেছে তাদেরই টার্গেট করেছে যারা টাকা দিতে অস্বীকার করেছে অথবা যাদের বলির পাঠা বানালে রাজনৈতিক ফায়দা লুটতে সুবিধা হবে তাদেরকে করা হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই ফর্মুলা প্রয়োগ করা হয়েছে। তাকে সর্বোচ্চ দণ্ড দেওয়াটা ছিল তাদের প্রজেক্ট, আর বিনিময়ে তারা হয়তো বিশাল অঙ্কের কন্ট্রাক্ট বাস্তবায়ন করেছে, আর সাইড বিজনেস হিসাবে অন্যান্য আসামিদের পরিবারের কাছ থেকে ভয় দেখিয়ে আদায় করেছে হাজার কোটি টাকা। আমি একটি ছোট্ট তথ্য দিয়ে শেষ করব। আমি জানতে পেরেছি যে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের যে বিচার হচ্ছে তাদের পরিবারের কাছে অ্যাভারেজে 400 কোটি টাকা করে দাবি করেছেন তাজুল ইসলাম। 400 কোটি টাকা দেওয়া হলে তাদেরকে মুক্তি দেওয়া হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে। লীগ আতঙ্কে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতেরা, আমি দুজন ব্যক্তির নাম কিন্তু এখানে উচ্চারণ করছি, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ। ঘটনা একটা ঘটছে, সেই ঘটনাটা আমি গত 2 দিন ধরে একটু পর্যালোচনা করলাম, একটু জানার চেষ্টা করলাম আদরে আসলে ভেতরের রহস্যটা কি, কেন এরকমভাবে পাটোয়ারি সোশ্যাল মিডিয়াতে হাসনাত আব্দুল্লাহকে দেখতেছেন। অবশ্যই কিন্তু সন্দেহ আসে, যখন আমি বুঝতে পারলাম যে আদৌ এই ঘটনাটা এইটা, তখন ভাবলাম যে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিই। সেদিকে যাব, তার আগে আপনাদেরকে 2টা নিউজ পড়ে শোনাই, 2টা শিরোনাম পড়ে শোনাই। একটা হলো আজকে 2টা নিউজে আজকের ঘটনা। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, মঈন খান। বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাসী, তাই সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার কথা বলেন মঈন খান। এটা হলো একটা নিউজের শিরোনাম। আর একটা শিরোনাম আপনাদেরকে বলি, সেটা হলো এটা আজকের 2026 সালের 24শে ফেব্রুয়ারি, আজকে দুপুরে 1:37 নিউজ হয়েছে। হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে কারা ফটকে ফুলের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা। এখানে বলা হয়েছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সদ্য কারামুক্ত দুলা মিয়াকে কারা ফটকে ফুলের শুভেচ্ছা জানাতে গেছেন চট্টগ্রাম 15 আসনের বিএনপি পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। এই যে 2টা নিউজ শোনালাম, নিউজ 2টা শোনানোর কিন্তু একটা কারণ আছে, কারণটা আপনাদেরকে বলবো। তার আগে এটা বলে নিই, এই যে আওয়ামী লীগ নেতাকে, যিনি আবার হত্যা মামলার আসামি, তিনি কারা ফটকে এমপি নির্বাচন করছিলেন, হয়তো পরাজিত প্রার্থী, তিনি ফুলের শুভেচ্ছা জানালেন। তাইলে এই মানে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাদের জামিন হচ্ছে, বিষয়টা কিন্তু তাই। কারা ফটকে জামিন হওয়ার পরেই তো কারা ফটকে বেরোর সময় ফুলের শুভেচ্ছা জানালেন। আর একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ফুলের শুভেচ্ছা কখন জানায়? যদি সেরকমভাবে বাজা বা সেরকমভাবে দূরত্ব থাকে তাহলে তো সম্ভবই না, কিন্তু জানাইছে অবশ্যই ভালো সম্পর্ক এবং মানুষ ভালো, সেই জন্য জানাইছে। এই 2টা শিরোনাম জানালাম। এখন আসেন মূল বিষয় হলো এই যে এই নিউজটা দেখেন। হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা অবশ্য 23শে ফেব্রুয়ারি, গতকালকে। আমি গতকালকে নিউজটা দেখছি, তারপরে একটু এই যে গতকালকে এবং আজকের দিন এই দুপুর পর্যন্ত একটু ভাবলাম, একটু গবেষণা করলাম যে ভেতরের রহস্য কী। দেখেন, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু টেলিফোনে বলে নাই, কল রেকর্ড প্রকাশ হয় না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাসিরউদ্দিন পাটোয়ারির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। এখানে হাসনাত আব্দুল্লাহ প্রথমে ট্যাগ করছেন তাকে, লেখা কই লিখছেন, লেখা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন, দেখেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর লিখছেন, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে। এইটা প্রথম দেখাতে মনে হতে পারে যে তারা কি মস্করা করতেছেন, এরকমই কিন্তু বাস্তবতা হলো কোনটা? বাস্তবতা ওই যে প্রথমে যে 2টা নিউজ দেখালাম, এটা তো আজকের। বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না, আওয়ামী লীগ নেতাকে কারা ফটকে ফুলের শুভেচ্ছা, এই 2টা ঘটনা আজকে। কিন্তু বিগত সময় অর্থাৎ 12 তারিখ নির্বাচনের পরবর্তী বাংলাদেশে, এই যে 12 তারিখ থেকে আজকে 24 তারিখ, এই যে 12 দিন, এই 12 দিনে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলা, আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়া এবং বর্তমান সরকারের যে কথাবার্তা, মব কালচারকে দমন করার বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যগুলো দিচ্ছেন, এইগুলো শোনার পরে তো এই নাসিরউদ্দিনদের মাথা ঘুরে গেছে। তারা তো ব্যাপকভাবে চিন্তিত, আপনি যদি অন্যভাবে ভাবেন, চিন্তিত, কারণ তারা তো আওয়ামী লীগকে একেবারে কি বলে আতঙ্ক না জমের মতো ভয় করে। এটা কিন্তু তাদের বক্তব্যের মাঝে আমরা খুঁজে পেয়েছি। যেমন ধরেন হাসনাত আব্দুল্লাহ প্রায়ই বক্তব্যের মাঝে বলতেন, এখনও বলেন যে আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে আসে তাহলে কিন্তু সবার আগে আমারই ধরবে, এই ধরনের বক্তব্য দেয়, আমাদেরই ধরবে। নাসিরউদ্দিন পাটোয়ারি একই দলের 2জন নেতা, তাদের মনের মধ্যে যে ভয়টা, যখন দেখতেছে যে আওয়ামী লীগ তো ফিরে আসতেছে এবং নির্বাচন তো হইলো, নতুন একটা সরকার আসছে, এই সরকার তো আওয়ামী লীগকে ফিরে আসার ব্যাপারে তাদের নিয়োগ করা সরকার যেভাবে কঠোর হস্তে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, এই সরকারকে তো সেরকম দেখতেছি না। বরঞ্চ যেভাবে এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা বা ব্যক্তিরা বক্তব্য দিচ্ছেন, তাতে তো অতি দ্রুত আওয়ামী লীগ রাজপথে স্বাচ্ছন্দ্যের সাথে মিছিল করবে দেখা যাচ্ছে। তাইলে আমাদের কি হবে? এই যে একটা দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা থেকেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এই পোস্টটা দিয়ে থাকতে পারেন, এটা কিন্তু অস্বাভাবিক না। তাহলে 2টা দিক বললাম। একটা হলো যে হাসনাত আব্দুল্লাহকে একটু খোঁচা দিলেন যে হ্যাঁ তুমি তো এরকম হম্প দেখাইছিলে, হুমকি দামকে দিচ্ছ, লীগ আর আসবে না। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ অবাঞ্ছিত ঘোষণা হয়েছে,
আপনি ভাবুন, এটা যদি অন্যভাবে আপনি একটু চিন্তা করেন, তাহলে বিষয়টা দেখেন যে একটা রাজনৈতিক, যদিও তাদের রাজনৈতিক কেরিয়ারটা শুরু হয়েছে বই4 জমিদারের মতো, মানে হঠাৎ করে জমিদারিত্ব পাওয়ার মতো করে তারা ক্ষমতাও পাইছিলেন, এখন রাজনৈতিক নেতা হয়েছেন। কিন্তু মনোভাবটা দেখুন, একটা রাজনৈতিক দলকে একেবারে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, নাই করে দেওয়া, ওই দলটাকে বাংলাদেশের রাজনীতিতে আসতে দেবে না তারা। তাও আবার কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক শক্তি? যে রাজনৈতিক শক্তির যে জোট, সেই জোট 50%-এরও অধিক দেশের জনগণের প্রতিনিধিত্ব করে, এরকম একটা রাজনৈতিক শক্তিকে তারা দূরে ঠেলে রাখতে চেয়েছে। কী জন্য? ওই যে একেবারে মানে বাঘে ছাগলে টক্কর দেওয়ার জন্য, তাই না? নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনের ক্ষেত্রগুলো দেখলে তো আমার কাছে সেরকমই মনে হয়েছে। কোথায় জনাব মির্জা আব্বাস, কোথায় নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন ভাবেন, ওই যে ঢাকা 8 আসন, ওই ঢাকা 8 আসনে জনাব মির্জা আব্বাস সাহেব নির্বাচন করতেছেন, হ্যাঁ নাসিরউদ্দিনও ধরন করতেছেন, কিন্তু ওইখানে আওয়ামী লীগের আরেকজন হেভিওয়েট নেতা নির্বাচন করতেছেন। তাইলে এই যে দুই সিংহ, দুই টাইগারের যখন গর্জন হবে, দুই টাইগার যখন, সিংহ বাঘ যখন রাজপথে থাকবে, তখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো ডেকি মুরগি, তারা কি আদৌ ওই গর্জনের কাছে কোনো কিছু কিনা? না। কিন্তু তারা এই যে পাল্টাপাল্টি গর্জন এবং বিভিন্ন ধরনের কি বলে উস্কানি দেওয়ামূলক বক্তব্য কিন্তু নির্বাচনকালীন সময়ে পাটোয়ারি সাহেবের মুখে আমরা শুনছি। কী জন্য পারছে? কারণ শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী তারাই। এই জন্যই বোধ হয় তারা এরকমভাবে আওয়ামী লীগকে ভয় পায়। আরও যে বিভিন্ন বিষয় তো আছে, তারা ধানমন্ডি 32 নাম্বার একাধিকবার বুলডোজার ব্যবহার করে ভাঙার চেষ্টা, এবং তাদের যে সহযোদ্ধা যারা আছেন, সহপাঠী ছিলেন, এখন রাজনৈতিকভাবে সহযোদ্ধা হয়েছেন, তারা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিভিশন সেটে সোশ্যাল মিডিয়াতে বক্তব্যকালে বলছেন তারা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করছেন, তারা এই করছেন সেই করছেন। অন্তত আর যাই হোক, আওয়ামী লীগ আসলে তো এগুলোর বিচার করবে, সেই ভয়টাও কাজ করতে পারে। আওয়ামী লীগের সাবেক এমপিদের আসলে জামিন মেলা শুরু করেছে। আমরা এর মধ্যে জানতে পেরেছি যে বরিশালের 2জন সাবেক সংসদ সদস্য, একজন মিস্টার তালুকদার ইউনুস এবং আরেকজন জেবুন্নেসা, তাদের দুজনের জামিন হয়েছে, এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সংহত সভাপতি তিনি সহ অন্যান্যদের জামিন হয়েছে, এবং অন্যান্য নেতা, সভাপতি বা সাধারণ সম্পাদক যে কোনো একজনের জামিন সহ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের প্রায় 10 জনের মতো তাদের জামিন হয়েছে, খবর আমরা পেয়েছি। এর 4-5 দিন আগে কিন্তু আমরা পেয়েছিলাম ঠাকুরগাঁওর একজন সাবেক সংসদ সদস্যের মামলায় তার জামিন হয়েছে, অর্থাৎ জামিন প্রক্রিয়া শুরু হয়েছে। যেটি বিএনপি বলছিল যে বিএনপি আসলে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং তারা সব দলের রাজনীতি করার অধিকারে তারা বিশ্বাসী, আইন জিনিসটা আইনগতভাবে চলাটাই উচিত বলে তারা মনে করে। এটি একটি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে তাদের জন্য একটি ভালো সংবাদ, এবং বিভিন্ন জায়গা থেকে যেটি জানা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পালিয়ে থাকা যারা কর্মী সমর্থক ছিল, তারা তাদের নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে, এবং এক্ষেত্রে এলাকায় ফিরে তাদের কোনো বাধা কিংবা প্রতিবন্ধকতার কোনো মুখে পড়তে হয়নি বা হচ্ছে না, এই খবর মিলছে। অর্থাৎ রাজনীতিতে এক বহুদলীয় গণতন্ত্র বা গণতন্ত্রের রাজনীতিতে এক ধরনের সুবাতাস বইতে শুরু করেছে। এটি আশা করা যায় একটি ইতিবাচক দিক বা ইঙ্গিত, যে প্রথম দিকে আওয়ামী লীগের অফিস খোলা, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন অফিস খুলেছে ধাপে ধাপে। ধানমন্ডি 32-এর ধানমন্ডির অফিসও খুলেছে, ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি কার্যালয়, এবং বিভিন্ন জেলা উপজেলার অফিস খুলেছে। তারপরে আমরা যখন এটি দেখলাম বরিশালের, প্রথমে ঠাকুরগাঁও এবং পরে বরিশালের ঘটনা, তখন আসলে বিষয়টা এক ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে রাজনীতিতে। এরই মাঝে আবার দেখা গেল যে আমরা জানেন যে আইসিসিতে যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর ছিল মিস্টার তাজুল ইসলাম, তার বদলে অন্য একজন নিয়োগ হয়েছে। ফলে আশা করা যায় যে এখানেও যেই মামলাগুলো যেগুলো চলমান হচ্ছে, রাজনৈতিক মহলে কথাবার্তা হচ্ছে, যেগুলো উদ্দেশ্য প্রণোদিত, সেগুলোর ব্যাপারে সঠিক জাজমেন্ট হবে বলে অনেকে মনে করছে। এবং এক্ষেত্রে আমরা জানি যে এর মধ্যে আপনারা জানেন যে অন্য যেই সব রাজনৈতিক যে আলামত যেগুলো রয়েছে, যেটি বলা হচ্ছিল যে আওয়ামী লীগ সহসা এই রাজনীতিতে ফিরছে, সেটি এখন একদম নির্দ্বিধায় বলাই যায়। তবে এর মধ্যে একটি স্পষ্ট খবর পাওয়া গেছে যে আগামী মার্চ মাস থেকে মূলত আওয়ামী লীগের যেই হেভিওয়েট নেতা যারা বিভিন্ন মামলায় কারাবন্দী আছেন, তারা মুক্তি পেতে শুরু করবে। এই খবরটি মূলত বিএনপির একাধিক মহল নিশ্চিত করেছে, এবং আওয়ামী লীগেরও বিভিন্ন মহল এই কথাটির সত্যতা তারা স্বীকার করেছে। এখন দেখা যায় যে আসলে সেটি ঠিক কতটুকু কি দাঁড়ায়। এখন আসলে সব জায়গায় বোঝা যাচ্ছে যে যারা এক ধরনের জামাত কেন্দ্রিক যেই রকম সচিব বর্ণ যারা ছিল, তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বশেষ যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি জামাতের নিয়োগ, জামাতের মনোনীত, সেটিকে যে বিএনপি মনোনীত একজন এসেছেন, অ্যাটর্নি জেনারেল পদেও একটি নিয়োগ এসেছে। ফলে বলা যেতে পারে যে জামাত যেভাবে প্রশাসনের চেপে বসেছিল, প্রশাসন জামাত মুক্ত হতে শুরু করেছে। এটি একটি ইতিবাচক দিক, এবং রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে একটি পরিবর্তনের সুবাতাস বইছে।
এখন দেখা যাক যে এটি শোনা যাচ্ছে যে আগামী মার্চ মাস থেকে মূলত আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা সহ অন্যান্য যারা বিভিন্ন মামলার আসামি তারা আস্তে আস্তে জামিন পেতে শুরু করবেন, তারা বাইরে আসতে শুরু করবেন, তেমনটি শোনা যাচ্ছে। সেমন তথ্য নিশ্চিত রয়েছে। এখন সেটির বাস্তবায়ন কী দাঁড়ায় সেটির উপরে আসলে দেখা যাক কী অবস্থা দাঁড়ায় এবং আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা কবে উঠবে সেটিও অনেকে প্রশ্ন তুলছেন। অনেকে মনে করছেন যেহেতু ধাপে ধাপে প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে, তবে যে এই সহসায় আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেটি আইনগতভাবেই উঠে যাবে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করছে। এখন দেখা যাক সেই বিশ্বাসের সাথে বাস্তবতার কতটুকু মিল হয়। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি, যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেখানে আমাদের জুলাই বিপ্লবের যে সকল শহীদগণ আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে আমি আমার কর্তব্য পালন করতে পারি। এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে বিচারগুলো যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। আমি আমার প্রিডিসেসর যে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের প্রতি, আমার বন্ধু, তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্বভার অর্পণ করেছেন, এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে আমি মনে করি যে এই ট্রাইব্যুনাল, এই বিচার ব্যবস্থা সম্পর্কে আর বেশি কিছু আমরা না বলি। যেহেতু আজকে আমি প্রথম আসলাম, আমি দায়িত্ব পেলাম, আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমি দেখব। নিশ্চয়ই আপনাদের সাথে বারবার দেখা হবে, কথা হবে। এই ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে আপনাদের সাথে আমরা বারবার মুখোমুখি হব। আমি একটা কথা শুধু বলতে চাই, এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।